নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে আমাদের জেডি স্টুডিওতে নক্ষত্রের আলো অনুষ্ঠানে আমাদের এক নক্ষত্র কিন্তু আমাদের কাছে আছে, আমাদের পাশে আছে। এবং সেই নক্ষত্র, যে নক্ষত্রকে আমরা অনেকেই দেখেছি টিভিতে, মিডিয়াতে, অনেক সিরিয়ালে লিড রোলে, এবং এই নক্ষত্রকে দেখার জন্য প্রচুর লোক টিভির সামনে বসে থাকে, বিশেষ করে মায়েরা, দিদিরা, বোনেরা, সিরিয়ালে, জি বাংলাতে এবং স্টার জলসায়। এবং রিসেন্টলি একটা বই বেরিয়েছে, সেটা হয়তো আর কিছুদিন পরেই রিলিজ হবে, পুজোতে, রক্তবীজ। সেখানে কিন্তু তোমরা দেখতে পারবেই, এবং তোমরা দেখতে কিন্তু ভুলো না। এবং এই বিষয় নিয়ে আরো অনেক কথা বলবে আমাদের দাদা, খুব 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 ভালো একজন ব্যক্তি। এবং নামটা বলি, রাজীব বোস। এখানে আছে কৃষ্ণকলি, আপনারা সবাই দেখেছেন, খুব ফেমাস একটা, সেটা কিন্তু জি বাংলাতে ছিল। আর একটা ছিল তুতে, এটাও ফেমাস, সবাই দেখতো, আমার জানাশোনা তো প্রচুর লোক দেখেছে। এবং আর একটা হলো লক্ষ্মী কাকিমা, দারুণ এটা, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ওফ, এটা তো বিশাল ব্যাপার। এবার এখন এখন যেটা আছে, রাঙামাটি তীরন্দাজ, দারুণ গো এটা। আর মিঠি ঝরা জি বাংলায়, আর রক্তবীজ তো রিলিজ হচ্ছে। তো দাদার বিষয়ে কথা বলতে গেলে হয়তো এই শর্ট টাইমে হবে না। তো আজকে আমাদের কিছু আলোচনা থাকবে, গল্পর আকারে গল্প চলে, এবং জ্যোতিষতন্ত্র এটা দাদা কতটা বিলিভ করে, বিশ্বাস করে, কতটা ভালোবাসে, বা নিজের জীবনে কতটা এফেক্ট এনেছে এই সাবজেক্টটা, এই শাস্ত্রটা, সেগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করবে। এবং আমাকে বলেছে আমি তোমাকে কিন্তু কোশ্চেন করব, এবং সেই কোশ্চেনগুলি কিন্তু আমার মতো করে করব, আমার মন থেকে করব। তুমি কিন্তু সেই কোশ্চেনের জবাব দেবে, এবং আমাকে কিন্তু কোশ্চেন করবে। আমার তো ভয় লাগছে কি কোশ্চেন করবে, তবুও যা কোশ্চেন করুক না কেন আমি কিন্তু চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এবং তোমাদের দর্শক বন্ধুরা যারা আছো, তারা যদি মনে করো, যারা লাইভ দেখছো, তারা যদি ফোন করতে চাও, তোমরা জানো নম্বর থাকে, এবং সেই নম্বরে ফোন করো, এবং ফোন করলেই কিন্তু এখানে বাজবে রিং, এই সেই রিং আমরা তুলবো। এবার সবার ফোন কিন্তু হয়তো এখানে আসবে না, কেন অনেক লোক ফোন করবে, হাজার হাজার লোক, এবং সেখান থেকে হয়তো 2-3টে ফোন আমরা বেছে নেব, বা আমরা নিয়ে নেব তোমাদের সেই লাইভেই, কিন্তু তাদের সাথে আমরা কথা বলবো। তাহলে আজকে চলে যাচ্ছি আমাদের দাদার কাছে, রাজীব দার কাছে। কি বলবে? নমস্কার, প্রথমত অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। খুবই ভালো লাগলো এসে। আমার অনেক প্রশ্ন আছে, সেগুলোও করব, আর শাস্ত্রীজিরও অনেক কথা শুনবো, আমারও কিছু অভিজ্ঞতা হবে, অনেক অজানা জিনিস হয়তো আজ আমি জানবো আপনাদের মাধ্যমে। আচ্ছা, আমি বলি, তোমরা তো সবাই জানলে, তোমাদের অধিক আগ্রহী কিন্তু ছিলে। তার আগে আমাদের দর্শক বন্ধু একজন হয়তো ফোন করছে, তার সাথে আমি একটু কথা বলে নেব। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, বলছি, বলো। আজকে আসলে আপনাকে পেয়েছি, অনেক ধন্য মনে করছি। স্যার, অনেকদিন ধরে লাইভে ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছিল না। আজকে স্যার কানেক্ট হয়ে গেছে ঈশ্বরের কৃপায়। স্যার অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কৃষ্ণনগর থেকে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে কথা বলবো, কিন্তু আমাদের সাথে কিন্তু আর একজন গেস্ট আছে। গেস্ট নয়, মানে আমার দাদা বলতে পারো, খুব ভালো একজন অভিনেতা, রাজীব বোস। তো তার সাথে কি বলবে, কথা বলবে? আজকে স্যার বন্ধুরা ঈশ্বর কৃপা করেছে যে এত ভালো একটা দিনে স্যার আমি সংযোগ দিতে পেরেছি আপনাদের লাইভে। একদম একদম। তুমি রাজীব দার কাছে কি তুমি জানতে চাও কিছু? বলো, কোশ্চেন করো। স্যার ওনার অভিনয় স্যার আমি দেখেছি, অনেক ভালো লাগে স্যার। আর এটা উনি অনেক ভালো একজন অভিনেতা স্যার, ভালো লাগে স্যার। আমি আপনার কাছে স্যার জানতে চাচ্ছিলাম স্যার আমার কেরিয়ার সম্পর্কে স্যার। আচ্ছা, তোমার বয়সটি বলো। স্যার আমার বয়স 34। 34। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 31। 31।
3 4 4 4 তুমি তুমি সব থেকে বড় কথা হলো তুমি প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছ এবং ধৈর্যটা তোমার কিন্তু অনেকটা কম। ভালো একটা জব পেয়েছিলে কিন্তু সেই জবে কিন্তু স্টেবল তুমি নও। তোমার কিন্তু জব আসে আবার বেরিয়ে যায় চলে যায়, কিন্তু মানসিক দিক থেকে অনেকটা ভেঙে আছো। কি হবে আমার লাইফে, কি করব, সাকসেস পাবো কি পাবো না এই নিয়ে চিন্তিত। তোমার জবের জায়গাটা একটু খারাপ থাকবে, কিন্তু তুমি ব্যবসা করতে পারো, নিজে কোনো একটা বিজনেস করো, বিজনেসটা তোমার ভালো হবে। খাবার রিলেটেড কোনো বিজনেস করো এবং তুমি যদি চাও গার্মেন্টস এবং কসমেটিক্সেও বিজনেস করতে পারো। তোমার জন্য কিন্তু খাবার, গার্মেন্টস, কসমেটিক্স দারুণ ফল দেবে এবং মেকআপ রিলেটেড কোনো কাজ করতে পারো। তোমার কিন্তু কর্মের জায়গাটা খুব একটা ভালো হবে না, কিন্তু বিজনেসের জায়গাটা আপার লেভেলে উঠবে। ঠিক আছে শান্তি, ভালো থাকো, নমস্কার। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ভালো থাকো। তো আমরা যে জায়গায় ছিলাম, আমরা আজকে রাজীবদার কাছে জানবো একটা কোশ্চেন, যে রাজীবদা তুমি তো ফিল্ম জগতে আছো, তুমি ভালো কাজ করছো, সবাই জানে বা আমরাও তোমার শো দেখি। তো আমি তোমার কাছে জানতে চাইছি যে কতটা তুমি হ্যাপি এই লাইনে। তুমি তো মানে দেখতে এত সুন্দর, মানে খুব হাইট, তা তুমি অন্য কোনো লাইন না গিয়ে তুমি কেন এই লাইনে এসছো? আমি প্রথমে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপরে ক্রিকেট খেলতাম একটা সময়, তারপরে চাকরি করি। চাকরির সাথে সাথে আমি মডেলিংটা করতাম যখন আমি কলেজে পড়াশোনা করতাম। তাই চাকরি যখন শুরু হয় আস্তে আস্তে মডেলিংটাও কমে আসে, কিন্তু আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমি এই প্রফেশনে আসি। আমার চেয়েও বেশি আমার মায়ের খুব ইচ্ছা ছিল, তাই অডিশন দিয়েছিলাম। অডিশনে পাই ইটিভি বাংলায় লুকোচুরি 2009 সালে, আমার প্রথম কাজ। সেটা দিয়েই আমার যাত্রা শুরু। তারপর চাকরি ছেড়ে দিতে হয়, চাকরি ছেড়ে আমি এই প্রফেশনে আসি। তারপরে 2009 থেকে 2025 15-16 বছরের একটা জার্নি, আপস অ্যান্ড ডাউনস আছে, বাট আমি তো থ্রু আউটটাই এনজয় করেছি। বিকজ দর্শক বন্ধুরা আমায় ভালোবেসেছে, বড়দের আশীর্বাদে, ডিরেক্টরদের মানে সাথে আলোচনা করেই তো সব শর্টস আমরা দিই ক্যামেরার সামনে। সেইভাবে তো আমি অভিনয় শিখিনি। তুমি একটু লাইনে থাকো একটু, হ্যাঁ, আমাদের একটা আলোচনা আছে, তো তুমি একটু লাইনে থাকো, বলছি আমি তোমার সাথে কথা বলছি, একটু লাইনে থাকো। তাই ওই করেই 15-16 বছর কেটে গেল। তাই রোজই শিখছি, এবার আস্তে আস্তে দেখা যাক কতদূর কি করতে পারি। আমরা জানলাম তো দাদার কাছ থেকে জার্নিটা, কিন্তু সবাই কিন্তু জার্নিটা খুব ইজি নয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই মানুষটিকে আমরা গ্ল্যামারাস দুনিয়ায় দেখি, কিন্তু তাদেরও কিন্তু একটা লাইফ থাকে, তাদেরও কিন্তু একটা জীবন থাকে, তাদেরও কিন্তু অনেক আপ অ্যান্ড ডাউন থাকে। এবং মায়ের ইচ্ছা, পরিবারের ইচ্ছা, কোনো দিক থেকে দেখা যায় পরিবারের ইচ্ছার জন্য অনেকটা দূর এগোতে পারে, আবার পরিবারের ইচ্ছা থাকে না, সেই জন্য অনেকটা দূর এগোতে পারে না, তাদের মতের বিরুদ্ধে গিয়েও কাজ করতে হয়। কিন্তু দাদার একটা দিকে ভালো ছিল, সেটা হলো মায়ের ইচ্ছা ছিল। যে মানুষটি, দেখো আমি সবাইকে একটা কথা বলি, দেখো শিক্ষার কিন্তু দরকার আছে, শিক্ষিত পড়াশুনো এটা কিন্তু করতে হয়, পড়াশুনো করার পাশাপাশি কিন্তু দাদার এই সাবজেক্টটা ভালো লাগতো এবং ইচ্ছা ছিল। এবং যেহেতু দেখো এটা কিন্তু একটা শুক্রের একটা ভাইব থাকে, ভাইব্রেশন থাকে, শুক্র ভালো ছিল, চন্দ্রের জায়গাটাও ভালো ছিল, দাদা দেখতেও ভালো, এবং মনে হলো কোথাও থেকে না আমাকে টানছে ওই দিকটা। এবার কেন টানছে, কিসের জন্য টানছে, সেইগুলি নিয়ে আমি আলোচনা করব। সেইটা গ্রহ নক্ষত্রের কিন্তু একটা খেল থাকে। এবার কোন গ্রহের জন্য আমাকে ফিল্ম লাইনেই টানছে, চাকরির জগতে না। আজকে দাদা যে হাইট আমি জানি বা দেখেছি অনেকটাই 6 ফুটের কাছাকাছি, তো না কত, 6'1", 6'1", তার মানে 6 ফুট। এবং এই হাইটে আমরা সম্ভবত দেখি পুলিশ, আর্মি বা একটা ভালো জায়গায়, কিন্তু সেই জায়গা থেকে অভিনয়টা যে খারাপ তা নয়, অভিনয় কিন্তু একটা অন্য, সেখানে তুমি চাইলে যখন তখন তুমি ক্যারেক্টারও চেঞ্জ করতে পারো, তুমি আজকে ডক্টর, আজকে পুলিশ, আজকে আর্মি, সবকিছুই। কিন্তু এই ব্যক্তি এই লাইনটায় গিয়ে কিন্তু হ্যাপি আছে। অনেকের কর্মে কিন্তু হ্যাপি থাকে না। আজকে আমার যতদূর দেখা, আমি দেখছি ফেস রিড করে, আমি বলবো
মানে একটা দারুণ জায়গায় যাবে, দারুণ জায়গায়। এবার কেন, কি দেখে বললাম, ফেসের মধ্যে কি আছে, আমি কিন্তু এখনো হাত কিন্তু ফলো করিনি, হাতটা আমি দেখে দেব। এই ব্যক্তি আজকে বললাম জয়দেব শাস্ত্রী জেডি স্টুডিওতে দাঁড়িয়ে বসে নক্ষত্রের অনুষ্ঠানে আজকে বলল এই ব্যক্তি অনেক দূর যাবে, অনেক দূর, এবং আমরা হিরো রূপে দেখব, হিরো রূপে। আজকে সিরিয়াল দেখছি ছোট পর্দায়, এবার দেখবো আমরা বড় পর্দায়। এবং তার আগে কোন বন্ধু আমাদের সাথে আছে তার সাথে একটু কথা বলে নি, একটু জোরে কথা বলবে, বলো। হ্যালো, রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো কি জানতে চাইছো? আমি আপনার প্রোগ্রাম দেখছি দীর্ঘ 7 বছর ধরে। 7 বছর, 7 ইয়ার পরে আমি যে আপনার সাথে ফোনে যোগাযোগ করতে পারবো, টিভিতে লাইভ প্রোগ্রাম, এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, ঠিক আছে, আমি আসাম থেকে বলছি, একদম। সর্বাণী দাস। আমার নতুন বিয়ে হয়েছে, বিবাহিত জীবন কেমন যাবে একটু যদি বলে দিতেন। আচ্ছা, আমি তোমাকে তার আগে একটা কথা বলবো, আমাদের স্টুডিওতে একজন আছে, তুমি তাকে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাকে আমি আমার তরফ থেকে অনেক সম্মান, অনেক ভালোবাসা জানাতে চাই, কারণ তার প্রোগ্রাম আমি দেখেছি অনেক, তো অনেক ভালোবাসা জানাতে চাই তাকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 45। 45, 4, 5, 9, বাহ, ভালো সংখ্যা বলেছো। আর যে কোনো একটি গাছের নাম বলো। পেয়ারা। যে কোনো একটি ফলের নাম বলো। আপেল। তোমাকে আমি বলবো তুমি বিয়েটা করেছো কিন্তু লাভ ম্যারেজ, এটা কিন্তু প্রেম করে করেছো, ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, একদম। এবং তুমি ভালোবেসে বিয়ে করেছো ঠিকই আছে, কিন্তু তোমাদের সম্পর্কটাও অনেকটা ভালো যাবে, কিন্তু ইদানিং একটু অর্থনৈতিক সমস্যা চলছে, একটু মানে পারিবারিক দিক থেকে একটু সমস্যা চলছে, যার জন্য কি ঠিক না ভুল বললাম বলো? একদম একদম। এবং তোমাদের মধ্যে থেকে একটু মানে কি বলবো, আমি লাইভে এটা চাইছি বলতে, তুমি যদি বলো তোমাদের মধ্যে সমস্যা চলছে একটু অর্থ নিয়ে, আর একটু সমস্যা চলছে সন্দেহ নিয়ে, আর একটু সমস্যা চলছে পারিবারিক কিছু বিষয় নিয়ে। যেটা তুমি চাইছো সেটা হয়তো ও এখন চাইছে না, যেটা ও এখন চাইছে সেটা তুমি এখন চাইছো না, এর জন্য একটা মনোমালিন্য অবশ্যই। কিন্তু যেহেতু তোমার সাথে অনেক দিনের ভালো একটা সম্পর্ক রয়েছে, তার সাথে একটা প্রেম ভালোবাসার, যেহেতু প্রেম করে বিয়ে করেছো, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, আবার ওটা মিল হয়ে যাচ্ছে, এবং তোমাদের একটু শারীরিক জায়গা থেকে এখন এই মুহূর্তে সমস্যা থাকবে, তোমার শরীরের জায়গা থেকে সমস্যা থাকবে, তোমার গাইনোর একটু প্রবলেম দেখা দেবে। তো তোমাকে বলবো যে ছোট্ট বেবি নেওয়ার আগে একটু পরামর্শ করে নিও, জ্যোতিষ কনসাল্ট তোমার জন্য অনেকটাই দরকার। যেহেতু লাইভে আমি অনেক গোপন কথা বলছি না, তোমার একটু অর্থনৈতিক একটু সমস্যা কিন্তু চলছে এখন, তাই না? একটু বাড়ি ঘর নিয়ে, বাড়ি করা নিয়ে, বা বাড়ি করব বা থাকা নিয়ে একটু কিন্তু প্রবলেম চলছে, ঠিক না ভুল? একদম ঠিক, একদম ঠিক। সবই তো হ্যাঁ বলছো, তার মানে কি, মানে আজকে লাইভে পেয়ে একদম সব মনের আশা কিন্তু পূর্ণ করলে, তাই তো? একদম, আমি চাইবো আপনার সাথে সরাসরি যাতে যত তাড়াতাড়ি পারা যায়। একদম, ওখানে দেখো নম্বর আছে, ধন্যবাদ, নম্বর আছে, ওটা তুমি বুক করে যত তাড়াতাড়ি পারো তুমি যোগাযোগ করো, ঠিক আছে? ওকে, টাটা টাটা, ভালো থাকো। অসংখ্য প্রণাম আপনাকে। যারা দূর থেকে আসে, মানে তারা তো চলে আসে সময় বার করে, যারা আসতে পারে না তারা ফোনের মধ্যে পুরোটা সমস্যা মিটিয়ে দিতে পারে। একদম একদম একদম, এটা খুব মানে ভালো কথা, মানে খুব দামি কথা দাদা বললো। রাজীব দা, তোমাকে একটা কথা বলি, আমাদের বহু ক্লায়েন্ট আছে, মানে হাজার হাজার লোক। হ্যাঁ, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে হয়তো বিদেশ থেকেও দেখছে। একদম একদম একদম, তোমাকে বলি সম্ভব হয় না তোমাকে বলি, আমাদের কিছু স্যাটেলাইট চ্যানেলে আমাদের শো চলে, স্যাটেলাইট চ্যানেল, যেটা খবরের চ্যানেল বলতে পারো, খুব দামি চ্যানেলগুলি। এবং তারপরে তোমাদের আমার একটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হলো অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। তারপরে আমাদের ফেসবুক পেজ আছে, মানে আমাদের অস্ট্রেলিয়া থেকে শুরু করে লন্ডন থেকে, মানে থেকে ব্যাঙ্গালোর থেকে মুম্বাই, দিল্লি, সমস্ত জায়গা থেকে আমাকে দেখে। এবার আমার মানে যারা দেখে, যারা আমার কাছে আসে, ম্যাক্সিমাম কর্পোরেট, খুব মানে ধরো কেউ একজন সিও,
তার হয়তো বিজনেসটা ভালো চলছিল, কিন্তু হট করে ডাউন হয়ে গেল, সে হয়তো আসতে পারছে না, তার হয়তো এত কাজের ফাঁকে মানে ওই আমার চেম্বারে এসে লাইন দিয়ে দেখানোর মতো তার সময়টা হয়তো নেই, কিন্তু তার দরকার আমাকে। তখন সে কি করে, অনলাইন কনসালটেন্সি করে। অনলাইন আচ্ছা। কনসালটেন্সি, যে অনলাইন কনসালটেন্সিতে ধরো ফোনের মাধ্যমে জুম আছে, তারপরে ভিডিও কলিং আছে, মানে ফেস রিডিংটা ওখানেই হয়ে ফেস যাচ্ছে। রিডিং হয়ে যাচ্ছে, হাত দেখা হয়ে যাচ্ছে, হাত আমাদের পাঠিয়ে দেয়। তোমরা একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। তারপরে হাত, এবার হাতের ছবিটা আমাকে পাঠিয়ে দিল, ফেস পাঠিয়ে দিল। এবার যাদের ধরো জন্ম সময় তারিখ আছে তারা আমাদের পাঠিয়ে দিল। এবার আমাকে জন্ম সময়, জন্ম তারিখ আর কোথায় জন্ম হয়েছে, বার্থ প্লেস, এই 3টে ডাটা যদি আমাকে দিয়ে দেয়, আমি তার লাইভ ঠিকুজি পুষ্টি সমস্ত কিছু বার করে দিলাম। বাহ। এবং তার কখন উন্নতি হবে, কি হবে, কবে সে সাকসেস হবে, তার সাফল্য কোথায় কোথায়, আপ অ্যান্ড ডাউন সমস্ত কিছু বলে দেবো। এবার যদি কোনো কারণে তার থাকলো না, ধরো আমি জানি না আমার জন্ম সময় তারিখ কখন, আমি গ্রামে হয়েছি, আমি অত্যন্ত এমন একটা জায়গায় হয়েছি যেখানে মানে ওরকম নার্সিংহোম নেই, সেই ক্ষেত্রে তার টাইমিংটা জানা সম্ভব নয়। তার যদি হাতের ছবিটা আমাকে পাঠিয়ে দেয় তাহলেই হবে। এবং সব থেকে যেটা বড় বিদ্যা সেটা হলো ফেস রিড করা। তোমার যেমন ফেসটা, এই যেমন ফেস, এই যে ফেসের যে সাইজটা, ডান সাইড বা সাইড, কোনখানে তিল আছে, কতটা তোমার গ্যাপ আছে, কিরকম আছে, সমস্ত এই কানের শেপটা কি আছে, সমস্ত কিছু দিয়ে, চুলটা কি আছে, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচার হয়। তোমার ঠোঁট, তোমার নাক, তোমার চোখ, তুমি কথা বলার সময় কি রেগে থাকো না হাসো, সমস্ত কিছু বিচার হয়। কেন আমি মানে সমস্তটাই রিড করতে হয়। রিড করতে হয়। মানে এটা কিন্তু দেখো সহজ নয়, কিন্তু না, একেবারেই নয়। এটা প্রচুর মানে একটা বিদ্যা, তার সাথে এক্সপিরিয়েন্স। আমি আজকে এই লাইনের আছি মানে 18 বছর কম করে। এবং আমার বাবা আছে বহুদিন ধরে। তুমি কত বছর বয়স থেকে শিখেছো, আমি শুরু একদম করেছো? ছোটবেলা থেকে, টিনেজার তখন তুমি? একদম। আমি যখন, তুমি শোনো, আমি যখন মানে স্কুল লাইফে, তখন আমি স্যারদের হাত দেখতাম। স্যাররা আমাকে সামনের বেঞ্চে বসাতো, খাওয়াতো, যে এই তুই আজকে আমার হাতটা দেখবি কিন্তু, সবার সামনে বসে। তো আমরা হাত দেখতাম, আরে কালকে তুই যা বললি সেটা কিন্তু আজকে ঘটলো। আমি বললাম যে স্যার আজকে কিন্তু আপনি সাবধানে যাবেন, কেন আপনার কিন্তু একটা ক্ষতি হওয়ার যোগ আছে, কিন্তু আপনার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো কি বলছি বাজে কথা, অ্যাক্সিডেন্ট, তুই ভালো কথা বল। আমি বললাম স্যার ঠিক আছে, ভালো কথা বললাম। পরের দিন এখানে একটা ব্যান্ডেজ করে স্যার আসলো, জড়িয়ে ধরলো, কি তুই কি ম্যাজিক জানিস নাকি, সবার সামনে বসে। ওই তখন আমাদের স্কুলের সব ছেলে মেয়েরাও জানতো। এবার ওই স্কুলের ছেলে মেয়েদের বাবা মা আসতো, আমার ছেলেকে তুমি বলো এটা কি, এটা কি। মানে ওই ছোটবেলা থেকে, স্কুল লাইফ থেকেই। এবার একটু বড় হলাম, শিখলাম, কলেজে গেলাম, ওই তখন মানে এই সাবজেক্টটা আমার, তুমি বলতে পারো আমাদের জিন থেকে এসে এই বর্ণ, এই সাবজেক্টটা মানে তন্ত্র জ্যোতিষটা একটা কিন্তু আলাদা জিনিস। তুমি কিন্তু যত শেখো না, তোমার কিন্তু এটা সমুদ্রের মতো, তোমার ভিতরে যদি কোনো ভাইব না থাকে তুমি কিন্তু পারবে না এটাকে। সাধনা একটা আলাদা। সাধনাটাকে বড় সাধনা। আজকে আমি যোগ সাধনা করি, যোগা জানি, যোগার মধ্যে একটা ভাইব্রেশন পাই, আমি শক্তি পাই, মানে সেটা থেকে আমাদের নারী সাধনা হয়। দেখো আগেকার দিনে না, যারা ডক্টর ছিল, কবিরাজ ছিল, তোমার নারী ঘর ধরে বলতো তোমার কি রোগ হয়েছে, জানো তো এটা। ওই নারীটা, আমাদের মধ্যে একটা বিদ্যা আছে, ওই নারী ধরে বলতে হয় যে তোমার ওয়াইফ কি বলছে। ওটা কিন্তু অ্যাস্ট্রোলজির একটা পার্ট, নারী জ্যোতিষ বলে ওটাকে। ওটা কিন্তু পাওয়া যায় না সচরাচর, আগেকার দিনে ঋষি মুনিরা কিন্তু পেত। এই নারী জ্যোতিষটা আমার বাবা ভালো জানতো। আমার বাবার এই জ্ঞানটা ছিল, বুদ্ধিটা ছিল, এই ট্যালেন্টটা ছিল। এবং এটা সম্পূর্ণ আমার দাদুর কাছ থেকে পাওয়া। আমার বাবা মানে আগেকার দিনে না, বাবা মার কথা সবাই খুব ভালো শুনতো। মানে এখন যেমন ধর বাবা মা কি বলছে আমি এটা করব, কিন্তু আগেকার দিনে বাবা মার কথা খুব শুনতো। সে বাবা মা যদি বলতো তুই মারা যাবি, মরবি, তাও তাই করতো। তো সেরকম আমি
আমার বাবার কথা ছিল যে তুমি যত শিক্ষিত হও, যত বড় লাইনে যাও না কেন, তুমি কিন্তু এই জ্যোতিষটাকে কিন্তু তোমাকে অনেক দূরে নিয়ে যেতে হবে। তার জন্য কিন্তু এই সাবজেক্টটার উপরই আমার সব। আমার কিন্তু শিক্ষাগত যোগ্যতা কিন্তু একটু হাই, কিন্তু আমি ওই দিকটা ছেড়েও কিন্তু আমি এই লাইন। হ্যাঁ, তোমার এই প্রফেশনে তো একটা আলাদা মজাও আছে, যেটা হচ্ছে এই যে এত মানুষের উপকার করছো, এবার তারা যখন যোগাযোগ করে যে আপনার জন্য আমার একটা সন্তান হলো, আমি একটা চাকরি পেলাম, আমি একদম, বিদেশ গেলাম, একদম। সেইটার তৃপ্তি তো একদম আলাদা। আলাদা মানে আলাদা মার্গের। মানে এই যে সেটা পুণ্য লাভ করার সাথে সাথেও একটা আলাদা আনন্দও আছে। কেউ যদি আমাকে যেমন ধরো তুমি যখন একটা মানে সিরিয়াল করছো, তুমি একটা বই করছো, তখন তোমাকে যদি ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, এই দেখো ওই যে রাজীব দাস যাচ্ছে, ওই যে রাজীব দাস যাচ্ছে, কেউ একটা সেলফি তুললো, তাই না? এই যে একটা ভালোবাসা, এটা কিন্তু আলাদা লেভেল, না সেটা তো টাকার আমি থেকেও বড়। একদম, আমি তো সেটা বিশ্বাস করি। তুমি মানে এটা তো একটা পাওয়া আলাদা পাওয়া না, করে, তুমি ব্লেসিং ভগবান। তুমি কিন্তু বই করছো, টাকা পাচ্ছ, মানি পাচ্ছ, এবং তুমি সেটা তোমার একটা কাজ। কিন্তু ওই যে মানে যে ওই মানুষের, আরে রাজীব দা, যে প্রাণের কথা দুটো বললো, হ্যাঁ, দেখছি আপনাকে, মানে হ্যাঁ। বদমাইশি করলেও বলছে যে আপনি যে ভিলেনের রোলটা করছি সহ্য করতে পারছে না, কিন্তু আপনার জন্য দেখতে হচ্ছে, দেখতে ভালো হচ্ছে। লাগছে, কিন্তু আমরা বুঝতে পারি এটা অভিনয়, আপনি মানুষটা এরম না। না, তখন আমরা বলি, আমরা যারাই ভিলেনের পার্ট করি, আমরা তো এটা পার্ট করি, মানে অ্যাক্ট করি, মানে আমরা তো কেউই এই মানুষটা নই। ইনফ্যাক্ট আমরা যখন দর্শক বন্ধুদের সাথে দেখা হয়, যখন আমাদের সেলফি তোলে বা দুটো কথা বলে, এই যে ফোন আসছে, দুটো ভালো কথা শুনছি, সেটাই ভগবানের বিরাট আশীর্বাদ, আমি সবসময় সেটা মনে করি। আমার কাছে একজন আছে, দেখি কি বলে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের রাজীব দাকে চিনতে পারে কিনা আমি দেখবো। হ্যাঁ? আচ্ছা, কে আছো? জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, নমস্কার, বলো। হ্যাঁ বলছি দাদা, একটু আমি আমার মানে জবের সম্বন্ধে জানতে চাইছি। মানে আমার রিসেন্ট বিয়ে হয়েছে, হ্যাঁ, তো আমি এক জায়গায় জব করতাম, কিন্তু ওখানে খুব সমস্যা হচ্ছে। মানে তার আগে একটা কথা বলো, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে শ্রুতি দাস, বয়সটা বলো। বয়স হচ্ছে 28। 28 বছর বয়স। আচ্ছা, আমাদের জেডি স্টুডিওতে আমাদের নক্ষত্রের আলো অনুষ্ঠানে আমাদের সাথে কিন্তু একজন সেলিব্রিটি আছে, একজন নায়ক বলতে পারি আমরা, নায়ক বলতে পারি না, নায়ক, এবং একজন অভিনেতা, তুখোর অভিনেতা, এবং দারুণ দারুণ বই, মানে সিরিয়াল বলো, তারপরে বই, একটা আপকামিং একটা বই তো আসছে। তা তুমি বলো তো, এই দাদাকে কি তুমি চিনতে পারছো কি? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, দাদার তো আমি অনেক সিরিয়াল দেখি। দেখো, রিসেন্ট, হ্যাঁ আমরা এই নিয়ে আলোচনা করছিলাম যে দাদাকে চিনতে পারছে কিনা, সেই নিয়ে আমরা বলবো। তো তুমি দাদাকে কি বলতে চাইছো? আমি তো বলবো যা বলার, কিন্তু তুমি দাদাকে কি বলতে চাইছো বলো। দাদাকে বলতে চাইছি, দাদা আপনার আমি অনেক বড় ফ্যান। তো মানে আপনার অনেক সিরিয়ালই আমি দেখেছি, আমার তো খুব ভালো লাগে, আপনাকে পার্সোনালি ভাবে খুবই ভালো লাগে, আপনার অ্যাক্টিং সবকিছুই ভালো লাগে। দেখতে কেমন দাদা? ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখতে কেমন গো দাদা? একদম একদম হ্যান্ডসাম, স্মার্ট, সব দিক থেকে ও মাই গড, কি বলবে? লাভ ইউ বলবে তো? একদম। শোনো, তুমি 1 থেকে 100-এর মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ 98। 98 বলে? 98, 98, 9, 8, 9, 8, 8। আচ্ছা, তোমাকে একটা কথা বলি আমি, তুমি একটা ফলের নাম বলো তো। ফল হলো আম। গাছের নাম বলো। আম গাছ। আচ্ছা আচ্ছা, আম বললে, আম গাছ বললে। আচ্ছা, তোমাকে বলি, তুমি কি এখন কোনো জব করছো কি? হ্যাঁ দাদা করছি। জব করছো, এবং তোমার জবে একটু টানাপোড়ান চলছে, জবটা হয়তো তোমার কাছ থেকে চলে যেতে পারে। গভর্নমেন্ট জব নয় এটা, এটা কিন্তু তোমার কোনো প্রাইভেট সেক্টরে তুমি জব করছো, ইয়েস অর নো? হ্যাঁ দাদা হ্যাঁ। ইয়েস, এবং তোমার ব্যবসায়িক জায়গা থেকে একটা যোগ দেখতে পাচ্ছি আমি। তোমার পারিবারিক কোনো একটা ব্যবসা কিছু আছে, পারিবারিক, মানে তোমার বাড়িতে হয়তো তোমার বাবা বা তোমার শ্বশুর বা তোমার তো হাজবেন্ড, কেউ না কেউ কোনো একটা বিজনেসের সাথে যুক্ত, কেউ না কেউ একটা বিজনেস করছে, ইয়েস অর নো? হ্যাঁ দাদা, আমার শ্বশুর বিজনেসের সাথে যুক্ত আছে, আমার বাবাও আছে, শ্বশুরও আছে। আচ্ছা 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 আচ্ছা, তুমি এই শ্বশুর কিংবা বাবার বিজনেসের থেকে তোমার কিন্তু কোনো একটা বিজনেসের কানেকশন আমি পাচ্ছি। তুমি কিন্তু একটা বিজনেসে ঢুকতে চলেছো ভেরি রিসেন্ট, এবং এই বিজনেসে ঢুকে তুমি আরো 10-15 জনকে চাকরি বা কাজ দেওয়ার যোগ, মানে রাখো, তুমি কি বলো, গার্ডস রাখো। তুমি চাকরির জন্য চিন্তা করো না, তুমি কিন্তু নিজে কাজ দেবে। আমি তোমাকে এটা বললাম, তুমি নিজে কাজ দেবে। আজকে জয়দেব শাস্ত্রী এটা বললো,
তুমি আর চাকরির জন্য চিন্তা করো না, চাকরি চলে যাক, তুমি কিন্তু নিজের ব্যবসায় তুমি সফলতা পাবে এবং তুমি লোককে কাজ দেবে। আর তোমার জন্য একটা টোটকা, কালো তিল সাদা চন্দন লাল চন্দন, কালো তিল সাদা চন্দন লাল চন্দন আর রূপোর একটু ডাস্ট, এগুলি একসাথে মিশিয়ে তুমি কপালে ফোঁটা দিয়ে তুমি কিন্তু তোমার কাজটা শুরু করবে, ঠিক আছে? একদম দাদা। প্রতিদিন স্নান করার পরে। আর যদি মনে করো তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমার নিয়ারেস্ট চেম্বারে যোগাযোগ করো, ওকে? এবার আমি একটা প্রশ্ন করি। একদম একদম। আমাদের ইন্ডাস্ট্রিতে তো অনেক ভালো অভিনেতা আছে, অনেক অতটা স্ট্রং অভিনেতা নয় তারাও আছে। আমরা এরকম দেখে থাকি যে যারা ভালো অভিনেতা একটা সময় খুব ভালো কাজ করছিল, হঠাৎ তাদের কাজ নেই। আবার অনেকেই আছে যাদের অভিনয়টা অত স্ট্রং নয় কিন্তু দেখতে ভালো, কাজ পাচ্ছে। আবার এরমও আছে অত দেখতে সুন্দর নয় কিন্তু অভিনয়টাও সেইভাবে পাচ্ছে না কিন্তু কাজ পেয়ে যাচ্ছে। সেটা মানে মানে সেটা কি তার ভাগ্যে, না সে কোনো স্টোন পড়ছে বলে, বা সে তোমাদের মতো কারুর হেল্প নিচ্ছে বলে, গাইডেন্স নিচ্ছে বলে তার ভাগ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে? আমি তোমাকে আজকে একটা কথা বলি, ভেবেছিলাম বলবো না, কিন্তু রাজীবদা তো, রাজীবদা কিন্তু মনে হয় কিছু বুঝতে পারে, মানে কিছু একটা সিক্স সেন্স কাজ করে, মানে গোপন কথা তুমি বের করে নেওয়ার ক্ষমতা তুমি রাখো। হ্যাঁ, তোমার মানে ফেসটাই এরকম যে তোমাকে না বলে থাকতে পারা যায় না। তো তুমি যখন আমাকে কোশ্চেনটা করলে আমি কিন্তু বলবো, দর্শক বন্ধু তোমরাও শুনবে, খুব দামি কথা বললো যে আজকে হয়তো একটা পার্সেন্ট কেন সে কাজ পাচ্ছে, কেন সে পাচ্ছে না। আজকে দেখা গেল একটা ব্যক্তি সে কাজ পাচ্ছে না কিন্তু হঠাৎ করে সে কিন্তু কাজ পেয়ে গেল এবং দারুণ সে কিন্তু উঠলো। আবার কারো গুণ নেই, সেও কিন্তু কাজ করছে, আবার কারো গুণ আছে সে কিন্তু কাজ পাচ্ছে না। এগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে শনির, শুক্র এবং চন্দ্র ভাইব দেয়। এবার দেখা গেল শনি তখনই তোমায় ভাইব দেবে যখন তুমি খুব কর্ম করো। দেখা গেল তুমি খুব একটা দেখতে ভালো না কিন্তু তুমি খুব কর্ম করছো, খুব এফোর্ট দিচ্ছ, হার্ড ওয়ার্ক খুব দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি খুব হার্ড ওয়ার্ক দিচ্ছ, তুমি খুব শিখছো, তুমি খুব করছো, চেষ্টাটা আছে, চেষ্টা মানে চেষ্টাতে শনি তোমাকে দাঁড় করে নিয়ে চলে যাবে এবং ওই শনির পাওয়ারটা আমরা বাড়িয়ে দিই। আমাদের কাছে যখন থাকে আমরা ওই বুঝে যে কোন গ্রহের পাওয়ারটা বাড়াতে হবে, কি করতে হবে, কি নিয়ম, মানে চেষ্টা থাকতে হবে, তার সাথে তোমার হেল্প নিয়ে সেই জায়গাটা যাবে। তুমি না হলে তো বুঝবে না তুমি কি চেষ্টা করবে, কোন দিকে যাবে, তোমাকে তো বিভ্রান্ত হয়ে যাবে। ওই পথটা আমরা দেখাই, রাস্তাটা আমরা দেখাই। শনি কি করে? শনি আমাদের বুস্ট আপ করে। শনি, আমরা ভয় পাই না শনিকে, শনি ভয়ের জিনিস নয়। শনি সেই ব্যক্তি, সে শাসন করে, যে তোমাকে বকবে, মারবে, তোমাকে তৈরি করবে এবং বকে মেরে তৈরি করে তোমাকে অনেকটা। একজন ভালো ডাইরেক্টরের কি কাজ থাকে? সে তোমার কাছ থেকে নিয়ে নেবে, কি নেবে? তোমার মধ্যে যেটা আছে, এবং তার জন্য সে বকবে। এই ডাইরেক্টর খিটখিট করে, ভালো বলে না, বাজে লোক। না না, ওই ডাইরেক্টর শনি, কারণ ও তোমাকে তৈরি করছে। শনির প্রতিকারটা খুব দরকার, এবং শনির প্রতিকার যদি ভুল হয়ে যায় না, তোমার লাইফ শেষ। তার জন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ দরকার। তাই আমাদের কাছে বহু ব্যক্তি আসে এবং তাদেরকে আমি অনেক বুঝিয়ে শুনে কিন্তু এই জায়গা থেকে ওদেরকে নিয়ে যাই। এবং একটা কথা বলি, রাজীব দা একটা খুব ভালো কোশ্চেন করলো যে অভিনয় দেখতে ভালো কিন্তু অভিনয় পাচ্ছে না। আমি জানি আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক কিছু আছে, তারা ভীষণ দেখতে মানে সুপুরুষ, মানে রাজঘরানার মতো একটা ছেলে, মানে রাজার ছেলের মতো, কিন্তু তারা চেষ্টা করছে, পাচ্ছে না। জানি এবার কেন পাচ্ছে না, কেন পারছে না? কারণ তাদের গ্রহের না ভাইব্রেশনগুলি ঠিক নেই। হয়তো তারা অভিনয় থেকে অন্য জগতে গেলে দারুণ সাকসেস পাবে, দারুণ সাফল্য পাবে, কিন্তু অভিনয় সাকসেসটা পাবে না। এখানে আমাকে ছক বিচার করতে হয়, এখানে আমাকে দেখতে হয়, এখানে আমাকে জানতে হয়। যারা ফিল্ম লাইনের সাথে যুক্ত হতে চাইছো বা অভিনয় শিখছো, অনেক অনেক ইনস্টিটিউট থেকে অভিনয় শিখছো কিন্তু কিছু করতে পারছো না, সুযোগ পাচ্ছ না, চান্স পাচ্ছ না, তারা অন্তত একবার আগে থেকে একটু ছকটা বা হাত দেখানো, এই হাতটা বিচার করে নিও। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথা বলি, ছক দরকার নেই যদি না থাকে, যদি থাকে তাহলে তো ভালো, না থাকলে তাও আরো ভালো। এই হাত বিচার করব, এমন কিছু করে দেব লাইফে আর ভাবতে হবে না জীবনে। সেকেন্ড পার্টে অন্য কিছু নিয়ে একটু আলোচনা করব, একটু ইউনিক কিছু নিয়ে আলোচনা করব। আজ আমাদের বিদায় দাও, আজ আমরা আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।